নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি টান টান আকর্ষণীয় ছোট গল্প। গল্পের নাম ধন্বন্তরী। শুনতে থাকুন আজকের গল্প ধন্বন্তরী। চ্যারিটেবল ডিসপেন্সারি ধাতব্য চিকিৎসালয় বলেই না তার হস্ত অকৃপণ নয়। রিমাইন্ডার দিতে দিতে ডাক্তার খগেন দাস এলএমএফের কলমটার নিব অর্ধেক হয়ে এসেছে। লাল ফিতে বাঁধা ফাইলগুলোর উপর ধুলো স্তর জমছে দিনের পর দিন। ডাক্তার খগেন দাস এলএমএফ, কিন্তু দমবার পাত্র নন। শেষ পর্যন্ত হুঙ্কার ছাড়লেন, কম্পাউন্ডার বাবু। পাশের কম্পাউন্ডিং রুম থেকে বিপন্ন কাটা দরজাটা ঠেলে কম্পাউন্ডার যতীন সমাদ্দার প্রবেশ করলে। চেহারা দেখলেই বোঝা যায় মাসে 28 টাকা মাইনে পায় লোকটা। বাদুর চোষা শরীর, মাথা সাদা সাদা চুলগুলো সমানভাবে নিরপেক্ষভাবে ছাঁটাই করা, যেন শুয়োরের গায়ে রোঁয়া। কপালে মস্ত একটা আব, তার উপর 2-3 গাছা চুল গজিয়েছে। তোবড়ানো গাল, চোখের কোটরে কালির পোঁচড়া, গায়ের ময়লা ফতুয়ার 2 বোতাম ছেঁড়া, হাঁটু পর্যন্ত তোলা কন্ট্রোলের ধুতির নিচে বকের মতো সরু সরু 2টি পা ক্যাম্বিসের ফিতেহীন জুতোয় অলঙ্কৃত হয়ে আছে। কম্পাউন্ডার যথা নিয়মে বিনয়াবত হয়ে সামনে এসে দাঁড়ালো। ডাকছিলেন আমাকে? হ্যাঁ, দেখুন তো মশাই, দেখুন একবার কাণ্ডটা। এত লেখালেখির পরে জবাব দিচ্ছে। আওয়ার অ্যাটেনশন ইজ ড্রন টু দ্য ম্যাটার। রসিকতারও একটা সীমা তো থাকা দরকার। উত্তরে কি বলা উচিত ভেবে পেল না কম্পাউন্ডার। টেবিলে একটা কিল মেরে খগেন ডাক্তার বললেন, চালিয়ে যান ওই সিঙ্কোনা আর কার্বিনেটিভ মিক্সচার। কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, ব্ল্যাক ওয়াটার, ম্যালেরিয়া, নিউমোনিয়া যাতে লাগে। যেটা বাঁচে বাঁচুক, বাকিগুলো মরে হেজে ডিসপেন্সারির ভিড় হালকা করে দেবে। জীর্ণ চেহারার মতো জীর্ণ গলায় 28 টাকা মাইনের কম্পাউন্ডার বললে, গে। আর শুনুন, ছোট আলমারির চাবিটা আমাকে দিয়ে দেবেন। কম্পাউন্ডার চলে যাচ্ছিল, হঠাৎ ফিরে দাঁড়ালো। ভীরু 2 চোখের সঙ্গে মিলল কুটিল তীক্ষ্ণ চোখের সন্ধানী দৃষ্টি। ঠোঁটের কোণে সিগারেট দুলিয়ে এক ধরনের বিচিত্র চাপা গলায় ডাক্তার বললে, শুনছি ভালো 2-4টে যা ওষুধ আছে সেগুলো নাকি ইঁদুরে খাচ্ছে। কথাটা রূপক হলেও ইঙ্গিতটা এত স্পষ্ট যে কম্পাউন্ডারের ঘোলা চোখ 2 পর্যন্ত ক্ষণিকের জন্যে চকচক করে উঠল। যেন ওষুধ একাই চুরি করে বিক্রি করে কম্পাউন্ডার। ডাক্তার একেবারে দেবতার মতো নিষ্পাপ, নিষ্কলঙ্ক। কম্পাউন্ডারের শীর্ণ স্নায়ুগুলো এক মুহূর্তের জন্যে ধনুকের ছিলের মতো দৃঢ় হয়ে উঠতে চাইল। কিন্তু 28 টাকা মাইনের কম্পাউন্ডার কোনো কথা বললেন না। নিঃশব্দে কোমর থেকে চাবিটা খুলে এনে ডাক্তারের টেবিলে রাখলে। তারপরে কাটা দরজাটা ঠেলে আবার অদৃশ্য হয়ে গেল। লোকটা এমনভাবে চলে গেল যে পায়ের শব্দটুকু পর্যন্ত শোনা গেল না। যেন পৃথিবীতে নিজের অস্তিত্বটুকু জানাতে সংকোচ বোধ করে সে। অর্থপূর্ণ গলায় ডাক্তার শুধু বললেন, ডিসপেন্সারি ছোট, আয়োজনও প্রচুর নয়, কিন্তু ডিসপেন্সারির দিকে তাকিয়েই মানুষের আধি ব্যাধিগুলি অপেক্ষা করে থাকে না। ঋতুতে ঋতুতে মহাকবিকাল নির্ভুল নিয়মে তার ঋতু সংহার কাব্য রচনা করে চলেন। ম্যালেরিয়া, কালাজ্বর, কলেরা, বসন্ত, আমাশয়। ঠোঁটের কোণে সিগারেট ধরিয়ে ডাক্তার দ্রুত গতিতে প্রেসক্রিপশন লিখে যান। একই মিক্সচার। কম্পাউন্ডারের হাতের গুণে বহুরূপীর মতো রং বদলায়।
বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ, রোগ মুক্তি না হোক কৃষ্ণপ্রাপ্তি ঠেকাবে কে? ওরই ফাঁকে ফাঁকে রোগী পরীক্ষাও চলে। দেখি, জিভ দেখি। আহ, অতটুকু কেন? লজ্জায় যেন জিভ কাটছে। আরো বার করো, বার করো একটুখানি, আর একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে। এইদিকে এসো তো বাপ, পেটটা একবার দেখাও। ওরে বাপ রে, পিলে তো নয়, যেন 1.5 মণি একটা কচ্ছপ। অত বড় পিলে বয়ে বেটা হাঁটিস কি করে? কথা চলে, লেখাও চলে সঙ্গে সঙ্গে। কলমটা সুর বাঁধাই আছে। চোখ বুজে কাগজের উপর ধরে দিলেই নির্ভুল প্রেসক্রিপশন বেরিয়ে আসবে, এমনকি ডাক্তারের দস্তখতটা পর্যন্ত। যেমন ডিসপেন্সারি, তেমনই ওষুধের ব্যবস্থা। দানের উপযোগী দক্ষিণা। 2.5 পয়সায় অক্রুর সংবাদ হয় না। সার্ভিং রুমে কম্পাউন্ডার দাঁড়িয়ে আছে টেবিলের সামনে, এক হাতে মেজার গ্লাস, এক হাতে কাঁচি। টেবিলের উপর একরাশ কাগজ, একটা শিশিতে গঁদের আটা। মেজার গ্লাসে করে ওষুধ মাপে, কাঁচি দিয়ে দাগ কাটে, কেটে আটা দিয়ে আঁটে। প্রেসক্রিপশনগুলো আর পড়বারও দরকার হয় না আজকাল। তবু ওরই ভিতরে নিচু গলায় রোগীদের সঙ্গে কথা জমাতে চেষ্টা করে কম্পাউন্ডার। কিরে, তোর ছেলে কেমন আজকাল? জ্বর তো ছাড়ে না বাবু, আজ যদি একটু ভালো করে ওষুধ দেন। ওষুধ ওষুধ, আরে ওষুধে কি আর অসুখ সারে? বাড়িতে ডাক্তার নিয়ে গিয়ে দেখা, তবে তো। রোগীর অভিভাবক ম্লান হয়ে যায়। বিষণ্ণ ক্লান্ত মুখের উপরে স্পষ্ট হয়ে বেদনার নিবিড় ছায়া পড়ে। ক্ষীণ গলায় বলে, 2 টাকা করে ডাক্তারবাবুর ভিজিট লাগবে যে, কোথায় পাবো বাবু? কম্পাউন্ডারের ঘোলা চোখ দুটো অকস্মাৎ উজ্জ্বল হয়ে ওঠে। লোভের রেখায় চিহ্নিত হয়ে ওঠে সমস্ত মুখাবয়ব। একটা অবজ্ঞাবাচক ভঙ্গি করে কম্পাউন্ডার বলে, আহারে, চেয়ারে বসে খালি সই করলেই যদি ডাক্তার হওয়া যেত তাহলে তো আর কথাই ছিল না। এ হলো হাতে কলমের কাজ। ডাক্তারবাবু তো লিখে দিয়েই খালাস, কিন্তু ভেবে চিনতে হিসেব করে ওষুধ কে দেয় শুনি? আগে আপনি। তবে কম্পাউন্ডারের সর্বাঙ্গে বিজয় গর্ব ফুটে ওঠে। লোকটা বোকার মতো তাকিয়ে থাকে। কম্পাউন্ডার কি বলতে চায় বোঝবার চেষ্টা করে। একটা ঢোক গিলে কম্পাউন্ডার তেমনই নিচু গলায় বলে, আর তাছাড়া দেখছিস তো, একেবারে চামার। গরিবের ঘরে ভাত নেই, কিন্তু 2 টাকার কমে উনি কোনো কথা কইবেন না। কাগজে সই করেই 2 টাকা। এই মামার বাড়ির আবদার নাকি? বোকা লোক তবু বুঝতে পারে না, তেমনই তাকিয়ে থাকে। 1 টাকা দিতে পারবি? তাহলে আমি যেতাম। আপনি? মেজার গ্লাসটা টেবিলের উপরে ঠক করে নামিয়ে রাখে কম্পাউন্ডার। শিরা সর্বস্ব হাতের গাঁট বেরোনো আঙুলগুলো অশান্ত চঞ্চলতায় নড়ে ওঠে। হ্যাঁ, আমি। কেন? ও সই করা ডাক্তারের চাইতে বিদ্যেটা আমার কম বলে ভাবিস বুঝি? বেশ তো, টের পাইয়ে দেব একদিন। আমার হাত দিয়েই তো যায়। রুগীকে পটল তুলিয়ে দিতে শর্মার 1 মিনিট। আতঙ্কে চমকে ওঠে লোকটা, বলে, আগে না না, তা নয়, গরিব মানুষ, 1 টাকা। মুখের কথা লুফে নেয় কম্পাউন্ডার। তাহলে 12 আনা? কি, পারবি না? আচ্ছা, না হয় 2 আনা কমই দিস। আচ্ছা আচ্ছা, না হয় ওই 8 আনাই হলো। 1 সের ধান নয় বেচে দিস, অত ভাবছিস কেন? ছুরির ডগায় দ্রুত পেকে মলম তৈরি করতে করতে কম্পাউন্ডার বলে, বুঝলি, আমি সই করা ডাক্তার নই। লোকের রক্ত শুষে ভিজিট নেওয়া আমার পেশা নয়। নেহাত তোদের ভালোবাসি বলেই।
মুখস্থ করা বুলির মতো অবলীলাক্রমে বেরিয়ে আসে বক্তৃতাটা। প্রেসক্রিপশন সার্ভ করবার সঙ্গে সঙ্গে কথাগুলো অঙ্গাঙ্গী হয়ে গেছে। রেলগাড়ির ক্যানভাসারদের মতো এক টানা ক্লান্ত গলায় বলে যায় কম্পাউন্ডার। মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্যে থামে। গলার শ্বাসনালীটা ঢেউয়ের মতো ওঠা পড়া করে। কপালের আবডার উপরে ঘাম জমে চিকমিক করে ওঠে রাজ টিকার মতো। কেউ রাজি হয়, কেউ বা হয় না। খুশি হয়ে ওঠে না কম্পাউন্ডার, দুঃখিতও না। মরা নদীতে জোয়ারের জল আসা বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে। 38 বছরের শিরা স্নায়ুর রক্তধারায় অবরুদ্ধ করে দিয়েছে 28 টাকার জগদ্দল পাথর। বেলা 8টা থেকে 12টা। ডাক্তার মাঝে মাঝে বেরিয়ে যায়, সাইকেলে করে 2-4টে রোগী দেখে ঘরে আসে। কিন্তু বিশ্রাম নেই কম্পাউন্ডারের, অবকাশও নেই। হাত চলে, মুখও চলে সমানে, পুরনো যন্ত্রের মতো এক টানা অবসন্ন ছন্দে। যেদিন 2-4টে এমার্জেন্সি কেস আসে, ড্রেস করতে হয়, সেদিন আরও বেলা হয়ে যায়। 1:30-2টোর সময় মাথালের মতো টলতে টলতে কোয়ার্টারে ফিরে আসে কম্পাউন্ডার। কোয়ার্টারই বটে, দাতব্য চিকিৎসালয়ের মর্যাদা রক্ষা সম্পূর্ণ উপযোগী। বাকারির বেড়ার উপরে মাটি ল্যাপা, উপরে খড়ের চাল। মেটে দাওয়ার এদিক ওদিক মাঝে মাঝে এক একটা কালো কালো গর্ত ফুটে বেরোয়। রোজ সেগুলোর উপরে মাটি চাপাতে হয় সাপের ভয়ে। 2খানা ঘর, 1 টুকরো রান্নাঘর, একটা পাতকুয়ো আর 3টে পেঁপে গাছ। তার ভিতরে কম্পাউন্ডারের জমজমাট সংসার, স্ত্রী, 5-6টা ছেলে মেয়ে। দিবারাত্র স্ত্রীর ভাঙা কাঁসরের মতো গলা ক্যান ক্যান করে পেতনির কান্নার মতো বাজতে থাকে। স্ত্রীর রক্তহীন ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে কম্পাউন্ডার ভাবে ভিটামিন বি দরকার। ছেলে মেয়েগুলোর হাতে পায়ে একজিমা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছে ওরা। রাঙা চালের ভাত আর পেঁপের তরকারি খেয়ে একটুখানি ঘুমিয়ে নিতে চেষ্টা করে কম্পাউন্ডার, কিন্তু ঘুম আসে না। স্ত্রীর গর্জন চলতে থাকে, ছেলে মেয়েগুলোর চিৎকারে কানের পোকা বেরিয়ে আসবার উপক্রম করে। না, অসম্ভব। স্ত্রীকে খানিকটা কটু গালিগালাজ করে আর ছেলেপিলেদের 2-একটা চড় চাপড় বসিয়ে বিরক্ত বিতৃষ্ণ কম্পাউন্ডার বাইরের বারান্দায় এসে বসে, একটা বিড়ি ধরিয়ে নেয়। তারপরে অর্থহীন চোখে তাকিয়ে থাকে সম্মুখে প্রসারিত অবারিত দিগন্তের দিকে। একটা ধুধু করা মাঠ, বছরে একবার মাত্র ফলন হয় এদেশে, আমন। ধান কাটা শেষ হয়ে গেলেই চক্রবাল বিস্তীর্ণ ফাঁকা মাঠটা পড়ে থাকে একটা বিপুল ব্যাপ্ত শ্মশানের মতো। দূরে দূরে দাঁড়িয়ে রোদে পোড়া খেজুর গাছগুলো ডাইনির মতো মাথা নাড়ে, চিৎকার করে উড়ে যায় শঙ্খচিল। কোথাও হয়তো একটা মরা কুকুরের চারিদিকে গোল করে বসে সভা করে শকুনেরা। মাঝে মাঝে সাঁড়াশির মতো লম্বা গলা বাড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে নাড়ি ভুঁড়ি খায়। খরিশ কোকড়ো ছেঁড়া খোলসের মতো এবড়ো খেবড়ো মেটে রাস্তাটা, মাঠের ভিতরে মুখ থুবড়ে পড়ে আছে। ছোট ছোট ঘূর্ণি তার উপরে এক একটা প্রেতর ছায়ার মতো অবয়ব নিয়ে উঠতে গিয়েই মিলিয়ে যায়। ধুলোর গন্ধ বয়ে গরম বাতাস এসে কম্পাউন্ডারের মুখে চোখে ঝটকা মারে। কম্পাউন্ডারের স্ত্রীর ভিটামিন বি দরকার, ছেলে মেয়েদের ক্যালসিয়াম, কিন্তু শ্মশানের মতো ফাঁকা মাঠটার দিকে তাকিয়ে তার ভাবনাও বিচ্ছিন্ন হয়ে যায়, ছাড়িয়ে যায় সাপের গর্তে ভরা 2খানা মেটে ঘরের সীমানা। চৈত্রের আগুন ঝরা আকাশ আর মাঠের উপরে ইতস্তত ছড়ানো গরুর হাড় হঠাৎ একটা ভয়ঙ্কর নিষ্ঠুর সত্যকে পরিস্ফুট করে তোলে তার কাছে। মৃত্যু আসছে, জলে স্থলে অন্তরিক্ষে অলক্ষ্য হয়ে আসছে তার নিশ্চিত পদপাত। শুধু তার ঘরেই নয়, তার পরিবারেই নয়, সমস্ত দেশটাই অপমৃত্যুর মুখে দাঁড়িয়ে টলমল করছে। চারিদিক থেকে হাত বাড়িয়ে আসছে কালা জ্বর, নিউমোনিয়া,
কলেরা, বসন্ত, ম্যালনিউট্রিশন। দাতব্য চিকিৎসালয়ের সিঙ্কোনার জল আর কার্মিনেটিভ মিক্সচার তারই পথ প্রশস্ত করে দিচ্ছে মাত্র। ঢিলে রগগুলো হঠাৎ টান টান হয়ে উঠতে চায় কম্পাউন্ডারের। মরা রক্তে হঠাৎ যেন জোয়ার নেমে আসতে চায়। একটা অসহ্য অস্থিরতায় হাত দুটো নিষ্পিস করতে থাকে। একটা কিছু চাই, একটা কিছু করা চাই, কিছু একটা করতেই হবে। তবে ডাক্তার খগেন দাস এলএমএফের মতো বসে বসে সই করা নয়। রোগীর বুকে স্টেথিস্কোপ ঠেকিয়েই 2 টাকা আদায় করে নেওয়া নয়। সে হাতে কলমে কাজ করে, কাজের মানুষ। বই পড়া বিদ্যা নিয়ে ডাক্তারি করা হয় না। তার জন্যে চাই সাধনা, চাই নিষ্ঠা। সাধনা, নিষ্ঠা। 28 টাকা মাইনের কম্পাউন্ডার হঠাৎ যেন ঘুম থেকে জেগে ওঠে। কি সব এলোমেলো ভাবছিল সে? স্বপ্ন দেখছিল নাকি? কি করতে পারে সে? কি করবার ক্ষমতা আছে তার? তার ঘরের মৃত্যুর ছায়া নৃত্য পরিষ্কার চোখে সে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে নিজের শরীরের মধ্যে ঘনিয়ে আসছে অনিবার্য ভাঙন। তার রক্তের ভিতরে বালির ডাঙা জেগে উঠছে। সেদিন আর দূরের নয় যেদিন ওই গরুর হাড়ে পরিকীর্ণ ফসলহীন মাঠটার মতো ধুধু শূন্যতা এসে দেখা দেবে। সাধনা, নিষ্ঠা, ওই ভালো ভালো কথা দুটো কবে ছেলেবেলায় সে পড়েছিল, কোন বইতে, আর তা মনে করবারও উপায় নেই। কম্পাউন্ডার বাবু, কম্পাউন্ডার বাবু। কম্পাউন্ডার মুখ ফেরায়। সকালে সেই লোকটি এসে দাঁড়িয়েছে। কি রে, খবর কি? ছেলেটা বড় ছটফট করছে বাবু, ওষুধ খেতে পারছে না, গড়িয়ে পড়ে যাচ্ছে। কম্পাউন্ডার বিড়ি ধরায় আর একটা অনাসক্ত গলায় বলে, তবে আর কি, এবার কাফনের ব্যবস্থা করগে, তোর ছেলের হয়ে এসেছে। লোকটা কেঁদে ফেলে, দোহাই বাবু, একবারটি চলুন, যদি কিছু করতে পারেন। মাঠের গরম বাতাসে এক কড়া বিড়ির ধোঁয়া ছড়িয়ে দেয় কম্পাউন্ডার। 12 গন্ডা পয়সা লাগবে, তখন 8 গন্ডায় রাজি হয়েছিলুম, সে তো ভালো লাগলো না। গরিবের কথা বাসি হলে ফলে, 12 আনার কমে এখন পারবো না। কম্পাউন্ডারের গলার স্বর গম্ভীর হয়ে আসতে থাকে। খগেন দাস এলএমএফের ধরনটা সে আয়ত্ত করবার চেষ্টায় আছে। তাই না হয় দেব বাবু, মেহেরবানি করে একবার চলুন। কম্পাউন্ডার উঠে দাঁড়ায়। ঘর থেকে একটা ময়লা শার্ট আর পুরনো স্টেথিস্কোপটা নিয়ে এসে বলে, চল। ক্রমে এদিকে মনোযোগ আকৃষ্ট হলো ডাক্তারের। কম্পাউন্ডার তার পশার মাটি করছে। 2 টাকার রোগী 8 আনায় দেখে আসছে। আর 8 আনা হলেও বা একটা কথা ছিল, যেখানে পয়সা পায় না সেখান থেকে লাউটা কুমড়োটা যাহা পারে সংগ্রহ করে আনছে। বেশ জুৎসই প্র্যাকটিস জমিয়ে নিয়েছে কম্পাউন্ডার। প্রথম প্রথম ডাক্তার ব্যাপারটা তেমন লক্ষ্য করেনি, বরং কৌতুক বোধ করে হাসাহাসি করেছে বন্ধুবান্ধবদের সঙ্গে। কম্পাউন্ডারও প্র্যাকটিস করছে, আর শোলাও পাখি হয়ে উঠতে চায়। যেমন সব রোগী জুটছে, তাদের ডাক্তারও জুটছে তেমনি। এলএমএফ খগেন দাস ঠাট্টা করে কম্পাউন্ডারের নাম দিয়েছে ধন্বন্তরী। এই যে ধন্বন্তরী, কিরকম চিকিৎসাপত্র চলছে? উত্তরে তোবড়ানো মুখে একটুখানি চরিতার্থতার হাসি হেসেছে কম্পাউন্ডার। ডাক্তার আরও রসান দিয়ে বলেছে, চিত্রগুপ্তের সঙ্গে ধন্বন্তরীর বেশ বন্ধুত্ব দেখা যাচ্ছে। তা বেশ, তা বেশ। আজ কটি রোগী ভবপারে যাত্রা করলো? কম্পাউন্ডার এবারে সংক্ষেপে জবাব দিয়েছে, আপনাদের আশীর্বাদ। টেবিলের উপরে পা দুটো তুলে দিয়ে উচ্চাঙ্গের হাসি হেসেছে ডাক্তার। উপদেশ দিয়ে বলেছে, এই কাজ এত সোজা নয় মশাই, তাহলে লোকে আর এত খরচপত্র করে
ডাক্তারই পড়তে যেত না, হাতুড়ে বিদ্যে নিয়েই করে খেতে পারত। লোকের জীবন মরণের ব্যাপার ইয়ার কি নয়। ছাগল দিয়ে কি কখনো হাল চাষ হয়? নিজের ওজন বুঝে কাজ করবেন। সহস্রমারি হয়ে পটাপট রোগী মারতে শুরু করলে শেষে প্র্যাকটিস চালাবেন কাদের নিয়ে? কিন্তু কদিন যেতে না যেতেই উচ্চাঙ্গের হাসিটা বন্ধ হয়ে গেল ডাক্তারের। ভীষণ সত্যটা ক্রমে আত্মপ্রকাশ করতে লাগল। কম্পাউন্ডারের অত্যাচারে ডাক্তারের প্র্যাকটিস বন্ধ হবার উপক্রম। খগেন দাস এলএমএফের অবস্থাও যে খুব সমৃদ্ধ তা নয়। প্রভিডেন্ট ফান্ড কাটা গিয়ে মাইনে মেলে ৬২ টাকা ১২ আনা। সুতরাং প্র্যাকটিসের উপরই তার নির্ভর। কিন্তু কম্পাউন্ডার অক্টোপাসের মতো যেভাবে চারিদিকে বাহু বাড়াচ্ছে, তাতে চিন্তিত হবার কারণ ঘটছে। ৮ আনার ডাক্তার ডাকবার আগেই ছুটে যায়। সুতরাং বিস্তর সাদাসাদি করে ২ টাকার ডাক্তারকে ডেকে নিয়ে যাওয়ার কোনো সঙ্গত কারণ নেই। আশেপাশের লোকের মনে এই বিশ্বাসটাই বদ্ধমূল হয়ে যাচ্ছে দিনের পর দিন। এ ঝড়ের সংকেত। অবস্থার গুরুত্বটা কল্পনা করতেই রাগে ডাক্তারের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বালা করে উঠল। আচ্ছা বেকুব এই পাড়াগে হতভাগাগুলো! ভেবেছে ওই কম্পাউন্ডারই তাদের ত্রাণকর্তা। যে লোকটা ডাক্তারির ক অক্ষরটা অবধি জানে না, মিক্সচার মলম তৈরি করে আর ব্যান্ডেজ বেঁধে হাত পাকিয়েছে, খালি তাকেই ওরা ভবার্ণবের কাণ্ডারি ঠাউরে বসলো শেষটাতে। অকৃতজ্ঞ অপদার্থের দল যত! পৃথিবীতে ভালো লোকের আর জায়গা নেই দেখা যাচ্ছে। ক্রোধের উত্তেজনায় মাথার দুগাছা কাঁচা চুল ঠিক ব্রহ্মতালুর উপরটা থেকে উপড়ে আনলেন ডাক্তার। কম্পাউন্ডারের উপরে একটা বিষাক্ত বিদ্বেষে এক মুহূর্তে সমস্ত মনটা কালো হয়ে গেছে। না, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। এর আর প্রশ্রয় দেওয়া চলে না। যা হোক একটা ব্যবস্থা করতেই হবে, এবং সেটা অবিলম্বে। পরপর ৩টে সিগারেট শেষ করে খগেন দাস আত্মস্থ হলেন খানিকটা। ইচ্ছে করলে একটা কলমের খোঁচাতেই তিনি কম্পাউন্ডারের চাকরিটা খেয়ে নিতে পারেন, দিতে পারেন সমস্ত লম্বাই চওড়াই বন্ধ করে। কিন্তু অতটা অবিবেচক নন তিনি। একটা লোকের অন্ন মারবার মতো অভিপ্রায় তার নেই। আগে একটু ওয়ার্নিং দেওয়া দরকার, তারপর। কিন্তু ওয়ার্নিংটাই বা দেওয়া যাবে কেমন করে? আসল কথাটা কম্পাউন্ডারকে বলা যাবে না, আত্মসম্মানে বাধে। ডাক্তারের মনে হলো সেটা করুণা ভিক্ষা সামিল। সুতরাং অন্য উপায় অবলম্বন করতে হবে। পাড়াগাঁয়ের ডিসপেন্সারি 7টায় খোলবার আইন আছে, কিন্তু পৃথিবীতে আরও অসংখ্য আইনের মতোই এটাকেও কেউ কখনো মনে রাখে না। 8টার সময় কম্পাউন্ডার এসে চাবি খোলে। চা খেয়ে ডাক্তারের পৌঁছতে পৌঁছতে 9টা বেজে যায়। আবহমান কাল থেকে এই রীতিটাই চলে আসছে। হঠাৎ তার ব্যতিক্রম হয়ে গেল। ডিসপেন্সারি খোলবার সঙ্গে সঙ্গে ডাক্তার এসে ঢুকলেন। ডাকলেন, কম্পাউন্ডার বাবু। কম্পাউন্ডার আশ্চর্য হয়ে গেল। সবিষয়ে জিজ্ঞাসা করলে, আজ এত সকাল সকাল এলেন যে? সকাল সকাল? বজ্রগম্ভীর স্বরে ডাক্তার বললেন, কটা বেজে যে খেয়াল আছে? দেওয়ালে ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিয়ে কম্পাউন্ডার জবাব দিলে, এই তো 8টা বাজলো। 8টা? কিন্তু কটার সময় খোলবার রুল আছে সেটা জানেন কি? কম্পাউন্ডার বিহ্বল দৃষ্টি মেলে ডাক্তারের মুখের উপরে তাকালো। বরাবর বরাবর এমনই বেআইনি কাজ করেই মাসে মাসে মাইনে গুনে নেবেন? ডিসপেন্সারি আপনার ইয়ের নয় যে নবাবের মতো যখন খুশি এসে অনুগ্রহ করে দৌড় খুলবেন। এটা পাবলিকের ব্যাপার। কাল থেকে ঠিক নিয়ম মতো যদি ডিসপেন্সারি খোলা না হয়, তাহলে আপনার নামে আমি রিপোর্ট করতে বাধ্য হব। তেমনই বিহ্বলভাবে কম্পাউন্ডার বললে, কিন্তু আপনি তো আমাকে আগে। আমি বলতে যাব কেন?
আপনার ডিউটি নিজে বোঝেন না আপনি? আপনার নিজের একটু রেসপন্সিবিলিটি নেই? ডাক্তারের কণ্ঠ যেন বিষ হয়ে ঝরে পড়তে লাগলো। ওদিকে তো দিনরাত এপাড়া ওপাড়া খুব রোগী দেখে বেড়াচ্ছেন, কাঁচকলা চাল কুমড়ো জোগাড় করছেন। অত চাল কুমড়ো খাওয়ার শখ হয়ে থাকলে চাকরি ছেড়ে দিয়ে নিজেই ডিসপেন্সারি খুলে বসুন না। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে গেছে কম্পাউন্ডার। একটা কথাও তার মুখে জোগাচ্ছে না। ওদিকে ডাক্তারের চোখ দুটো হিংস্রতায় দপদপ করছে, সমস্ত মুখটাই কুটিল হয়ে গেছে ক্ষিপ্ত ঈর্ষায়। তার গলা চড়ছে পর্দায় পর্দায়। ওষুধ নেবার জন্যে যারা দোরগোড়ায় ভিড় করে দাঁড়িয়েছিল তারা অবাক বিস্ময়ে শুনে যাচ্ছে ডাক্তারের কটু কঠোর মন্তব্যগুলো। ডাক্তার হয়েছেন, প্র্যাকটিস করা হচ্ছে, একটা প্রেসক্রিপশন রিপিট করতে পর্যন্ত ভুল করেন। লজ্জা হয় না আপনার? আজ সরকারি কাজ ফেলে ধন্বন্তরী হওয়ার চেষ্টায় আছেন। যদি মন দিয়ে কাজ না করেন তাহলে আপনার নামে রিপোর্ট আমাকে করতেই হবে। এই কথা আর একবার জানিয়ে যাচ্ছি। গর্জনে ঘর কাঁপিয়ে বেরিয়ে গেলেন ডাক্তার। বাইরে অনেকক্ষণ পর্যন্ত তার জুতোর শব্দ বাজতে লাগলো। কম্পাউন্ডারের ঘোলা চোখে এতদিন পরে সত্যিকারের আগুন ঝিকিয়ে উঠল। মাকা মেরুদণ্ডটাকে আশ্রয় করে বয়ে গেল পৌরুষের দীপ্তি। ডাক্তারকে সে বুঝতে পেরেছে। ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা, এ এক নতুন অস্ত্র সে হাতে পেয়েছে। এতদিন সে ডাক্তারকে ভয় করে এসেছে, এবার ডাক্তার ভয় করতে শুরু করেছে তাকে। তার প্র্যাকটিসের ফলে আজ ডাক্তারের প্রেস্টিজ এবং পসার বিপন্ন হতে বসেছে। ভয় হলো না কম্পাউন্ডারের, দুঃখও না। বহুদিন পরে পিঠটাকে সোজা করে দৃঢ় হয়ে দাঁড়ালো সে। এতগুলো লোকের সামনে ডাক্তার তাকে অপমান করে গেছে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে নিজের মধ্যে একটা কঠিন লৌহ বর্মের অস্তিত্ব অনুভব করছে কম্পাউন্ডার। যে বর্মে লেগে তুচ্ছতার সমস্ত আঘাতগুলো অতি সহজেই প্রতিহত হয়ে যায়। এতদিন পরে স্বীকৃত হয়ে গেছে তার জীবনের, তার স্বাতন্ত্র্যের দাবি। এইবার নিজেকে প্রমাণ করবার সময় এসেছে তার। ৩৮ বছর বয়সে ২৮ টাকার পাথর চাপা পড়েই তার মনুষ্যত্বের অপমৃত্যু হয়নি। এইবার কাজ করতেই হবে তাকে, কিছু একটা করতেই হবে। কম্পাউন্ডিং রুমে ঢুকে পাশের আলমারিগুলির দিকে তাকালো সে। খালি শিশি বোতলগুলো স্তরে স্তরে সাজানো। ওখানে কিছু করবার নেই, উপায়ও নেই কিছু করবার। নিজেকে প্রমাণ করবার শক্তি তার নেই। ছোট আলমারির চাবি আগেই হস্তগত করেছে ডাক্তার। ২-৪টে ভালো ওষুধপত্র যে সেখান থেকে সংগ্রহ করা যাবে সেই পথও বন্ধ। কিন্তু তবু চেষ্টা করতে হবে। অস্তিত্বের দাবি আজ প্রমাণিত হয়ে গেছে। ভিটামিন বির অভাবে তার স্ত্রীর পাণ্ডুর মুখের উপরে ছড়াচ্ছে মৃত্যুর ছায়া। ছেলে মেয়েগুলো সর্বাঙ্গে সংক্রামক অস্বাস্থ্যের কুৎসিত বহিঃপ্রকাশ। শুধু তার ঘরে নয়, দিকে দিকে যত দূর চোখ যায় তত দূর রৌদ্রদগ্ধ শূন্য প্রান্তরের মতো একটা শ্মশান আকীর্ণ হয়ে পড়ছে। কিছু কি করবার নেই? কিছুই না। দাঁতে দাঁত চেপে কম্পাউন্ডার ভাবতে লাগলো। আঙুলগুলো অধৈর্যভাবে আঁকড়ে ধরতে লাগলো মলম তৈরি করবার ছুরিটার হাড়ের বাঁটটা। আর কিছু না হোক, ইটে দিয়ে তো একটা মানুষও তো খুন করতে পারে সে। কিন্তু ডাক্তারের সঙ্গে ঠোকাঠুকির আর বিরাম নেই। কি করে রেখেছেন টেবিলগুলো? দেখুন দেখি একবার। একটা কাগজ মানুষে খুঁজে পায় এখানে? কম্পাউন্ডার নিরুত্তর। বলেছিলাম প্রেসক্রিপশনের বইটা ফুরিয়ে গেছে, একটা নতুন প্যাড বার করে রাখবেন। কিন্তু কোনো দিকেই লক্ষ্য নেই আপনার। খালি ভাবছেন কোন ফাঁকে বেরিয়ে লাউ কুমড়োর ব্যবস্থা করে আসবেন। না, আপনাকে দিয়ে আমার পোষাবে না মশাই। হয় আপনাকে ট্রান্সফার করুক, নয়তো আমাকে। এছাড়া আর তো কোনো পথ দেখতে পাচ্ছি না।
সার্ভিং টেবিলটার কাছে দাঁড়িয়ে কম্পাউন্ডার ভাবতে লাগলো, ঠিক কথা, আর কোনো পথ নেই। এক আকাশে দুই সূর্য শোভা পেতে পারে না। আজ তার নবজন্ম হয়েছে। সে শুধু ডাক্তারের সমকক্ষ নয়, তার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী। কাগজের বিদ্যাই বড় নয়, হাতের বিদ্যা তার চাইতে ঢের বেশি। এই সত্যকে সে প্রচার করবে, সে প্রতিষ্ঠা করবে। গতানুগতিক বাঁধা নিয়মে একই ওষুধ নানা শিশিতে ঢালতে ঢালতে কম্পাউন্ডার তার নতুন রোগীর কথা চিন্তা করতে লাগলো। পুরনো অসুখ, বহুদিন থেকে ভুগছে। ডাক্তার খগেন দাস 3 মাস নিয়মিত ভিজিট গুনে নিয়েছে, কিন্তু কিছু করতে পারেনি। এবার তার পালা। কিছু করা চাই, কিছু করতেই হবে। অথচ ওষুধ নেই, উপায়ও নেই। কম্পাউন্ডারের দাঁতে দাঁত আবার চেপে বসতে লাগলো। উপায় নেই, ওষুধ চাই, ভালো ওষুধ। একবার সুযোগ পেলে সে দেখিয়ে দিতে পারে, ক্ষমতা তারও আছে। কম্পাউন্ডারের মাথার ভিতরে রক্তের উচ্ছ্বাস যেন ফেটে পড়তে লাগলো। কিছু তাকে করতেই হবে, যেমন করে হোক, যে উপায়েই হোক। ছোট আলমারিটা খুঁজলে কিছু মিলতে পারে, কিন্তু তার চাবিটা আগেই হাত করেছে ডাক্তার। সব দিক থেকে তার পথরোধ করে দাঁড়াতে চান। বেশ, এই ভালো। এই বাধা ভেঙে সেও এগিয়ে যেতে জানে। বলি, ও কম্পাউন্ডার মশাই, ও সহস্রমারী ধন্বন্তরী মশাই। কুৎসিত কটু গলায় ডাক্তার তাকে ডাকছে। কম্পাউন্ডারের কপালের রেখাগুলো কুঁচকে উঠল একবার। তারপর সহজ স্বাভাবিকভাবে সাড়া দিলে, ডাকছেন আমাকে? হ্যাঁ, ডাকছিলাম তো অনেকক্ষণ থেকে, কিন্তু আপনি তা শুনতে পাননি বোধহয়। বিকৃত স্বরে ডাক্তার বলে যেতে লাগলো, আজকাল আপনি একেবারে স্যার নীলরতন সরকার হয়ে উঠেছেন। এসব গরিবের ডাক আপনাদের মতো বড় বড় ডাক্তারের কানে পৌঁছবে কেন? কম্পাউন্ডারের জীর্ণ হাতে দুর্বল মাংসপেশি আর রক্তহীন শিরাগুলো যেন অকস্মাৎ চঞ্চল হয়ে উঠল। প্রচণ্ড বেগে একটা ঘুষি সে ডাক্তারের মুখের ওপর বসিয়ে দেবে নাকি? কিন্তু কিছুই করলে না সে। শুধু তেমনই শান্ত নিষ্কম্প গলায় বললে, কি করতে হবে? অধমকে একটু অনুগৃহীত করতে হবে। সিগারেটের ধোঁয়াটা একেবারে কম্পাউন্ডারের মুখের উপরেই ছেড়ে দিলেন ডাক্তার। এই উনটা একটু ড্রেস করে দিতে হবে। ধন্বন্তরীর মূল্যবান সময়টা একটু নষ্ট হবে, কিন্তু এ দুর্ভাগা নিতান্তই নাচার। ডাক্তারের ঠোঁটের কোণে সিগারেটটা দুলতে লাগলো। কম্পাউন্ডার নীরবে সেলফ থেকেই তুলো প্যাকেট গজকাঠি আয়োডিনের শিশিটা তুলে নিলে। ফাঁকা মাঠের উপরে ঘনিয়েছে কৃষ্ণা রাত্রি। আকাশে তারার রোশনাই তেমন জ্বলছে না। লঘু বিচ্ছিন্ন মেঘ তাদের উপরে আবরণ টেনে দিয়েছে। কালো অন্ধকারের মধ্যে সামনের মাঠটা থেকে যেন প্রেতলোকে সন্ধান দিচ্ছে এলোমেলো আলেয়া। হু হু করে বয়ে যাচ্ছে গরম বাতাস। দিনের প্রখর উত্তাপের রেশটা জুড়িয়ে যায়নি এখনো। শেষ রাত্রে বোধহয় বৃষ্টি বাদল হবে। বহু দূরে দিগন্তে মাঝে মাঝে চমকাচ্ছে বিদ্যুতের রক্তদীপ্তি। ডিসপেন্সারির চারিদিকে নিশ্চেদ স্তব্ধতা। অন্ধকারে চাবি ঘোরাবার শব্দ হলো। খুট। হাওয়ার সঙ্গে শব্দ মিলিয়ে দরজাটাও খুলে গেল। কালো রাত্রির সঙ্গে একাকার হয়ে কম্পাউন্ডারের ভৌতিক মূর্তিটা প্রবেশ করলে ডিসপেন্সারিতে। উত্তেজনায় সর্বাঙ্গ কাঁপছে। থেকে থেকে চমকে উঠছে হৃৎপিণ্ড। কপালের আবডার উপরে ঘামের বিন্দু জমে উঠেছে। কিন্তু ঘাবড়ালে চলবে না, পিছলেও চলবে না। তার শক্তির পরীক্ষা, তার আত্মপ্রতিষ্ঠার অধিকার। যেমন করে হোক তার রুগীকে সারিয়ে তুলতে হবে। তার প্রথম আত্মোপলব্ধির মূল্য বিচার করে দেখতে হবে।
বিড়ালের মতো ঘুড়ি মেরে এগোতে লাগলো কম্পাউন্ডার। ওষুধের বহু বিচিত্র মিশ্র গন্ধ ভরা থমথমে অন্ধকার যেন তার দম আটকে আনতে লাগলো। কিছু জোর করে একটা নিঃশ্বাস ফেলতেও ভরসা পাচ্ছে না সে। পাছে বেশি শব্দ হয়, পাছে এক মুহূর্তে বিদীর্ণ হয়ে যায় রাত্রির এই সমোহিত স্তব্ধতা। তারপর কম্পাউন্ডারের কম্পিত হাত স্পর্শ করলে ছোট আলমারির ডালাটা। কবজাটা ধরে একটা মোচড় দিলেই টর্চ লাইটের তীব্র ঝাঁকালো আলো কম্পাউন্ডারের গায়ে এসে পড়ল বন্দুকের গুলির মতো। তড়িৎ বেগে লাফিয়ে উঠল কম্পাউন্ডার। অন্ধকারের ভিতরে ডাক্তারের সংক্ষিপ্ত হাসির আওয়াজ পাওয়া গেল, যেন একটা গোখরো সাপ প্রবল বেগে ছোবল বসিয়ে দিলে কোথাও। ডাক্তার বললে, চমৎকার, ভাগ্যিস ঘুম আসছিল না, তাই বারান্দার অন্ধকারে চুপচাপ পড়েছিলাম। সেই জন্যই তো ধন্বন্তরীর এই দেবলীলাটা দেখতে পেলাম। চুরি চামারিতে প্র্যাকটিসটা বেশ জমে উঠেছে তাহলে। কম্পাউন্ডারের বিবর্ণ মুখের উপরে টর্চের আলো আগুনের জ্বালার মতো জ্বলতে লাগলো। ভালো ভালো, ডাক্তার শান্ত স্বরে বললে, কিন্তু ভদ্রলোকের ছেলেকে আমি জেলে পাঠাতে চাই না। তবে কাল থেকে ডিসপেন্সারির চাবিটাও আমার কাছেই থাকবে, আর একটা চৌকিদারেরও বন্দোবস্ত করতে হবে। তাহলেই আর চুরির ভয় থাকবে না, আর ওষুধ চুরিরও ভয় থাকবে না। কি বলেন কম্পাউন্ডার বাবু? পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কম্পাউন্ডার। শরীরটা এক চুলও নড়ল না, একটা নিঃশ্বাস পড়ল না পর্যন্ত। পরদিন দুপুরে কম্পাউন্ডারের বাড়ি থেকে একটা বৃষ্টি মরা কান্নার শব্দে ডাক্তার ছুটে এলেন। কি হলো? কি ব্যাপার? ব্যাপার কি? কম্পাউন্ডার কোনো জবাব দিলে না। সামনে মেঝের উপরে কম্পাউন্ডারের স্ত্রী হাত পা ছড়িয়ে পড়ে আছে। বড় বড় শ্বাস উঠছে পড়ছে, চোখ দুটো ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সমস্ত গাল মুখ বেয়ে রক্ত গড়াচ্ছে, রক্তবমি করছে সে। ডাক্তার শিউরে উঠলেন। কম্পাউন্ডারকে একটা সজোরে ঝাঁকুনি দিয়ে বললেন, কথা বলছেন না যে, ব্যাপার কি? অর্থহীন দৃষ্টিতে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে কম্পাউন্ডার বললে, পেটে একটা যন্ত্রণা হচ্ছিল, ঠিক ডায়াগনাইজ করতে পারিনি। ওষুধ দিয়েছিলাম। ওষুধ? কি ওষুধ? তা তো জানি না। আপনার ছোট আলমারিতে তো হাত দেবার উপায় নেই, তাই সামনে যা পেয়েছিলাম, আইডিন, মরফিয়া, রেকটিফাইড স্পিরিট, কার্বলিক অ্যাসিড, স্ট্রিকনিন, সিঙ্কোনা, সব মিলিয়ে একটা এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করেছিলাম। ডাক্তার পাগলের মতো চিৎকার করে উঠলেন, আপনি মার্ডারার! আপনার স্ত্রীকে নিজের হাতে আপনি খুন করেছেন। আপনার ফাঁসি হওয়া উচিত। ইয়েস, ইউ ডিজার্ভ ইট। এক্সপেরিমেন্ট? কেন 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 আপনি আমাকে একবার জিজ্ঞাসা করলেন না? একবার ডাকলেন না কেন? ঘষা চোখে, জীর্ণ গলায় 28 টাকার কম্পাউন্ডার জবাব দিলে, আপনাকে ভিজিট দেবার পয়সা ছিল না। শেষ হলো আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ধন্বন্তরী। ভীষণ মর্মান্তিক একটি গল্প। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল।
আর আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকে জানাই নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, কারণ প্রতিদিনই আমি এই চ্যানেলে একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।